এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো। নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও। বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো। পছন্দের লেখকের বই পড়ো। নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো। পুরনো কোনো স্মৃতি মনে করে হাসো, কাঁদো, যাই করো। নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়। যদি কোনো কাজে সফল হও, নিজেকে ট্রিট দাও। যদি অকৃতকার্য হও, নিজের সাথে অভিমান করো। নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখে তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না, তুমি কষ্ট পাবে। পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াটাকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হয়, ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ের নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো। নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না। দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি রাখা সম্ভব না। যেখানে পারবে না, না বলাও শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না। আমার বন্ধু আমাকে সময় দেয় না। আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমার জন্য সময় নেই, এইসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন, অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই। শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না হয়। বর্তমানে এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই। কখন জানি রূপ বদলায়, কারণে বদলায়, অকারণে বদলায়। তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভালো। আমিও নিজেকে এইভাবে তৈরি করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন দিনের ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। তো গত রাতে প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে, আর সকালেও আপনাদের সাথে আমি বেলকনিতে গিয়ে শেয়ার করলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখনই ভেবে রেখেছিলাম যে একটু খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি তো রান্না করব, তো ইলিশ মাছ দিয়ে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবছিলাম যে হয়তো বা সকাল সকাল বৃষ্টিটা থেমে যাবে, এরকম বৃষ্টি থাকবে না। কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখি যেমন বৃষ্টি আর কি রাতের বেলা ছিল তেমন বৃষ্টি রয়ে গেছে। তো কিছু করার নেই, ফ্রিজটা হাতিয়ে তো গিয়ে দেখলাম যে ছোট্ট একটা ইলিশ মাছ আছে। তো সেটা বের করে নিয়েছি। ইলিশ মাছটাকে কেটে ধুয়ে তারপর একটু হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছি ভেজে নেওয়ার জন্য। আর আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু জাস্ট ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে, এতে করে খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। তো বেশি করে একটু মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা কিন্তু আমরা খেতে ভীষণ পছন্দ করি যে কোনো খাবারের সাথে। যদিও খুব ক্ষতিকর, তারপরেও আমার ভালো লাগে খেতে। আপনাদের ভাইয়াও পছন্দ করে। আর যেহেতু একটু ভর্তা করব, শুটকি ভর্তা, তো ভাবলাম একটু বেশি করে মরিচটাকে ভেজে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। এই ছোট্ট একটা ইলিশ মাছই ছিল ফ্রিজে। তো ওই যে বলে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, এরকম একটা ব্যাপার। যতটুকুই আছে ইলিশ মাছের ফ্লেভারটাই তো অনেক বেশি ভালো লাগে।
আর ইলিশ মাছের এই যে তেলটা দিয়েও কিন্তু ইচ্ছে করলে ভাত বা খিচুড়ি 1 প্লেট খেয়ে নেওয়া যায়। তো আমি সবসময় চেষ্টা করি এইভাবে করে আর কি পেঁয়াজ মরিচটা ভেজে উপর দিয়ে দিতে, একটু ধনিয়া পাতা কুচিও দিই অন্যান্য মাছ ভাজলে বা বেগুন ভাজলে। তো যাই হোক, কাঁচামরিচটা বাসায় ছিল না, বৃষ্টির কারণে আনাও হয়নি। তো পেঁয়াজ ভাজাটা মাছের উপরে ছড়িয়ে দিয়ে আমি সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু রসুন বেশ কিছুটা পরিমাণ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। আর এখানে হচ্ছে চাপিলা মাছের কিছু শুটকি ছিল ফ্রিজে, তো সেইটাই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ভেজে নিয়েছি, ইলিশ মাছটাও কিন্তু ভাজা শেষ। আর আমি এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বাটনা। তো নোড়া বাটনার মধ্যে করে হচ্ছে ভর্তাটা বানাবো। প্রথমে হচ্ছে খাবারগুলো সব টেবিলে নিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো টেবিলে বসেই হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু ভর্তা বানাতে আমার ভীষণ ভালো লাগে। একদম অল্প সময়ের মধ্যেই মনে হয় যে ভর্তাটা করা হয়ে যায়, যে কোনো জায়গায় বসেই কিন্তু বানানো যায়। তো এই নোড়া বাটনাটা আমি রিসেন্টলি কিনেছি। তো আগের যেটা ছিল সেটাতে গোলাপ বাবাটা হচ্ছে ভর্তা বানাতে গিয়ে ভেঙে ফেলেছিল। তো তারপরে আর কেনা হয়নি। রিসেন্টলি আমি এটা কিনে নিয়েছি। এটার সাথে আরও কিছু কেনাকাটা করেছি, সব কিছু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর এখানে কিছু শসা কেটে নিয়েছিলাম, শসা দিয়ে সালাদ করব। টমেটোও ছিল না বাসায়, তো যা আছে তাই দিয়ে বৃষ্টির মধ্যে হচ্ছে খিচুড়িটা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা খুবই মজার হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল। আর আমি এখানে হচ্ছে 2টা আলু কেটে দিয়েছিলাম, আর আলু দিলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো গোলাপ হচ্ছে কলেজে যাবে, ওর জন্য আমি খাবারটা প্রথমে একটু বেড়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমরাও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি টেবিলটা সুন্দরভাবে একটু গুছিয়ে নেব। আর এই কাজটা আসলে প্রতিদিনই করা হয়। ডাইনিং টেবিলে তো আমাদের আসলে সেভাবে করে খাওয়া দাওয়া করা হয় না। আমাদের খাবারের সমস্ত আইটেমস আমরা নিয়ে যাই সোফার কাছে, আমার সেন্টার টেবিলে বসেই কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। তারপরেও এখানে কিন্তু খাবার দাবার রাখা হয়, যে কারণে টেবিলটাও একটু নোংরা হয়ে যায়। তো প্রতিদিনই দেখা যায় 1-2বার একটু মুছে নিতে হয়। তো টেবিলটা সুন্দরভাবে একটু মুছে নিয়েছি। এখন চলুন আপনাদের সাথে কী কী কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করছি। এই শপিংগুলো আমি মূলত বিভিন্ন অনলাইন পেজ থেকে কেনাকাটা করেছি, দারাজ থেকে করেছি, আবার আমাদের নিচে থেকেও শনিরাকড়া থেকেও আর কিছু কেনাকাটা করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বন দিয়ে তৈরি করা এই ঝুড়িগুলো আমার এত বেশি ভালো লেগেছে, দেখেই মনে হচ্ছিল যে আমি অনেকগুলো নিয়ে যাই। আর একটা এক এক রকম শেপের ছিল। তো আমি 4টা কিনেছিলাম। ছোট্ট একটা তো আমার অর্গানিক যে হেয়ার অয়েলটা করেছি সেটার সাথে আর কি কম্বো প্যাকেজের সাথে দিয়ে দিয়েছি। আর এখানে আরও 3টা আছে দেখতে পাচ্ছেন। তো কোথায় কী কাজে লাগাবো সেগুলো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এখানে হচ্ছে 2টা মাটির কাপ পিস আছে, এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি দুজনের জন্য আর কি 2টা কিনেছিলাম। আপনাদের ভাইয়া আর আমি শনিরাকড়া গিয়েছিলাম তখন কিনেছিলাম। আর এখানে এই যে কিউট একটা মগ দেখতে পাচ্ছেন, এই মগটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখেই। তো আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম। তো অনেক কিছুই অর্ডার করেছি, অল্প অল্প করে আস্তে আস্তে করে হচ্ছে প্রোডাক্টগুলো আসছে। এখনও কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আমার অর্ডার দেওয়া আছে যেগুলো এখনও আমার হাতে এসে পৌঁছায়নি। ইনশাল্লাহ আবার হাতে যখন আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দারাজ থেকে আমি এই কিউট পিঠা বানানোর সাজটাকে অর্ডার করেছি। এটা আমার ভীষণ ভালো লেগেছে। কালারটা অবশ্যই এটা দেইনি, আমি পিঙ্ক কালারের দিয়েছিলাম, তবে ওরা আমাকে এরকম লেমন কালারটা দিয়েছে। তো যাই হোক, পিঠা তো একই রকম হবে, যখন বানাবো আপনাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। আর খুবই কম প্রাইসের মধ্যে আর কি সেল দিচ্ছিল দারাজে, সেই কারণে আমি অর্ডার করেছি। এটা কিন্তু একটা সময় 500 টাকা পর্যন্ত প্রাইস ছিল, আমি কিন্তু নিয়েছি 125 টাকা দিয়ে, আর ডেলিভারি চার্জটা ছিল সাথে। এরপর আমি এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট বলতে পারেন, ডিম রাখার যে স্ট্যান্ডটা আছে, তো সেইটাও আমি অর্ডার করেছি। এটা হচ্ছে আমার ডেলিভারি চার্জ সহ 160 টাকার মতো প্রাইস পড়েছিল। আর এইখানে এই যে বলেছিলাম নোড়া বাটনার সাথে এরকম মাছ ধোয়ার জন্য আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। তো এটা হাঁড়ি না কি বলে আমি জানি না, তো এটা নিয়েছি মাছ ধোয়ার জন্য। আর এখন যে প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার অনেক অনেক পছন্দের একটা জিনিস। আর আপনারা সবাই জানেন, আমার ভিডিও যারা দেখেন, আমি কড়াই ভীষণ পছন্দ করি, বিভিন্ন রকম কড়াইতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই কড়াইটা দেখেও কিন্তু আমি এই কড়াইটার প্রেমে পড়ে গিয়েছি। জাস্ট অসাধারণ একটা কড়াই, স্বর্ণের কড়াই বলা যায়, একদম স্বর্ণালী কালারের, খুবই সুন্দর আর খুবই হেভি ওয়েটের ছিল। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু শপিং ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেকগুলো শপিং আমি অর্ডার করে রেখেছি। তো সেগুলো যখন আবার হাতে আসবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি ক্রাফট পান্ডা থেকেও কিছু কিছু প্রোডাক্ট অর্ডার করে রেখেছি, ইনশাল্লাহ একটা করে আসবে, হয়তোবা সময় লাগবে। আর হচ্ছে আমাদের দীপাপুর কাছেও কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি, সেটাও ভেবেছিলাম আসলে একসাথেই শেয়ার করব। তো একটু লেট হচ্ছে, ভাবলাম যে না, পরবর্তী কোনো এক সময় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন এই যে এই ঝুড়িগুলো আমি কোনটা কি কাজে লাগাবো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বড় যে বাস্কেটটা ছিল সেটা আমি আমার ডাইনিং টেবিলে রাখার জন্য এনেছি। তো ডাইনিং টেবিলের উপরে আমি এখন সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি। আড়ং থেকে আমি যে ফ্লাওয়ারের ঝাঁটা এনেছি সেটা আমি দিয়ে দিয়েছি, আর এত ভালো লাগছিল এখন দেখতে। তো চিয়া সিড রেখেছি, একটা পানি খাওয়ার জন্য মগ রেখেছি, আর হচ্ছে পানির এক জার রেখেছি, সেই সাথে লবণের দানিটাও রেখে দিয়েছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল এটা ডাইনিং টেবিলে দেওয়ার পরে। আপনাদের সাথে তো ফাইনাল লুকটাও আমি শেয়ার করব একটু পরেই। তো যে ম্যাটগুলো ছিল, জুটের ম্যাটগুলো, তো সেইগুলো আমি এখন সুন্দরভাবে টেবিলের উপরে বিছিয়ে দিচ্ছি। আর ম্যাটগুলো দেখতে পাচ্ছেন একটার মধ্যে একটু হলুদ লেগেছে, তো আমি সেইটার উপরেই হচ্ছে এই বাস্কেটটা দিয়ে দিলাম। তো এখন কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভীষণ রকম ভালো লাগছিল। তো আমি যদিও খুব সুন্দর করে সব কিছু সাজাতে পারি না, তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। ডিপ ফ্রিজের ওপরে আমি এই ঝুড়িটা রেখেছি, এটার উপরে হচ্ছে আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ারটা ভাসটা রেখে দিচ্ছি। তো এটা মূলত আমি ফ্রুটস রাখবো, এখন কোনো ফ্রুটস বাসায় নেই, যে কারণে আর রাখতে পারলাম না। তো দেখতেই পাচ্ছেন টেবিলটাকেও সুন্দরভাবে সাজিয়েছি, ডিপ ফ্রিজটা উপরেও আর কি সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি। এরপর এই যে বড় যে ট্রেটা হানিয়াপু দিয়েছিল সেটা কিন্তু আমি আমার টিভি ক্যাবিনেটের ওপরে রেখে দিয়েছি। তো টিভি ক্যাবিনেটের ওপরে হচ্ছে আমি আমার বারান্দা থেকে রিয়েল প্ল্যান্ট রেখে দিয়েছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, একদম সবুজে ভরে গিয়েছে মনে হচ্ছে জায়গাটা। আর এইখানটাতেও কিন্তু আমি একটা রিয়েল প্ল্যান্ট রেখেছি আমার সেন্টার টেবিলটার ওপরেও। তো এইভাবে করে আপাতত সাজিয়ে নিয়েছি, পরবর্তীতে হয়তো আবারও চেঞ্জ করব। একরকম কিন্তু থাকে না সব সময়, মাঝেই দেখা যায় ডেকোরেশন চেঞ্জ করা হয়। তো এখানে হচ্ছে রায়ান টিভি দেখছিল, ওদের সাথে আমি আবার কিছুটা সময় একটু দুষ্টামি ফাজলামি করে তারপর হচ্ছে আবার সরাসরি কিচেনে চলে গিয়েছি। তো রায়ানের চুলটা কিন্তু অনেক বড় হয়েছে, কোনোভাবেই সে চুল কাটতে রাজি না। তাকে আর কি চুল কাটার কথা বললেই সে খুব মন খারাপ করে, কান্না করে, যে কারণে ওর চুলটা কিন্তু কাটাই হচ্ছে না। একবার সেলুনে নিয়ে জাস্ট একটু ছোট করে এনেছিল, তো সামনে দিয়ে কিন্তু আবার অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, এরপর আবার কিচেনে চলে এসেছি। আর এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি মূলত সবজি আনা হলে বাজার থেকে সবজিগুলোই রেখে দেব। এখন আপাতত যেই সবজিগুলো আছে সেগুলোই গুছিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি। এখানে শসা ছিল আর 2টা পেঁপে রেখেছি, কাঁচামরিচ ছিল কিছু, সেগুলো আমি সুন্দরভাবে একটু বেছে রেখে দিয়েছি। এখন কিচেনটাকে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে আর দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, যে কারণে কিচেনটা এখনই সুন্দরভাবে ডিপ ক্লিন করে ফেলবো। আর থালাবাটিগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। ভর্তা বেটেছিলাম যে বাটনার মধ্যে, তো সেটা একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ভেতরে যেহেতু খুবই দাগ দেওয়া থাকে আর কি, একটু ডিপলি দাগগুলো, তো সেগুলোর ভিতরে দেখা যায় ভর্তাগুলো একদম আটকে থাকে, যে কারণে হচ্ছে একটু ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দরভাবেই উঠে যায়। তো আমি সুন্দরভাবে সব কিছু একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আজকের জন্য আমার আর কোনো কাজ থাকবে না কিচেনে, কারণ গতকালকের কিছু রান্না করা তরকারি ডাল আমার ছিল, শুধু একটু ভাত রান্না করব, সকালের ভর্তাটাও কিন্তু রয়ে গেছে। তো এগুলো দিয়েই কিন্তু দুপুরে আমাদের খাবারটা হয়ে যাবে। আর ভাবছি আজকে রাতের বেলাও তেমন একটা রান্নাবান্না ঝামেলার মধ্যে যাব না, রাতের বেলার জন্য একটু পাটিসাপটা পিঠা বানাবো, তো সেটাও আপনাদের সাথে সামনে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন কিচেনটা সুন্দরভাবে কিন্তু ডিপ ক্লিন করে নিয়েছি, এখন দেখতে বেশ ভালো লাগছে, আমার কাছে ভীষণ রকম ভালো লাগছে। এরকম পরিপাটি ক্লিন করা কিচেনে কিন্তু রান্না করতে, যে কোনো কাজ করতেই অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন কিচেনটা আমি কিভাবে করে গুছিয়ে নিয়েছি। আমার কিচেনটা একদমই ছোট, খুব বেশি বড় না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমার কিচেনটা অনেক ছোট।
তো এই ছোট্ট কিচেনে দেখা যায় যা কিছুই রাখি একদম গাদি গাদি ভরা ভরা মনে হয়। তো কিচেনের একটা সাইডের পর্দাটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, অন্য সাইডে লাগাতে পারিনি, কারণ এই লেসটা আমার আর আনাই হয়নি। কারণ লেসটা যখন আনতে যাব তখন সন্ধ্যার পরে ওই সময়টা আর কি যাওয়া হয় না, যে কারণে আনা হয়নি। পরবর্তী কোনো এক সময় আনলে অবশ্যই আপনাদের সাথে পুরোটা লাগিয়ে তারপর শেয়ার করব। তো এটা হচ্ছে রাতের বেলা। তো রাতের বেলা ওই যে বলেছিলাম একটু পাটিসাপটা পিঠা বানাবো। আর এই যে এখানে যেই ভিতরের যে আমি পুরটা দিচ্ছি এটা আমার আগে থেকেই রেডি করা ছিল। আরও একবার পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, সেই পুরটা কিন্তু ফ্রিজে রয়ে গিয়েছিল। তো রাতের বেলা যেহেতু আর কোনো কিছু খাবো না, ভাবছি যে পাটিসাপটা পিঠা বানিয়ে নিই, একটা দুইটা করে পিঠা খেলেই কিন্তু আমাদের রাতের খাবারটা কমপ্লিট হয়ে যাবে। তো পিঠাগুলো বানাতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি পাটিসাপটা পিঠাটা অনেক অনেক বেশি পছন্দ করি। আর এই পিঠাগুলো আমি যতবারই বানাই মাশাআল্লাহ এত সুন্দর হয়, পিঠাগুলো একদমই পারফেক্ট হয়। তো কোনো এক সময় আপনাদের সাথে আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করব, বা আমার লাইফস্টাইল ভ্লগিং চ্যানেলেও হয়তো বা শেয়ার করব, আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না। তো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি রাতে খাওয়ার জন্য। এই ছিল মোটামুটি আজকে আমার সারাদিনের একটা ভ্লগ ভিডিও। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।